হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা মে মাসের সাফল্য ম্যাগাজিন থেকে কলকাতা পুলিশের প্র্যাকটিস সেটের আমরা ম্যাথ সলভ করব। এটা তোমরা 93 নম্বর পেজে পেয়ে যাবে। ক্লাসের ফুল পিডিএফ টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে। চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 হয় তবে এক্স কিউ প্লাস 3x প্লাস 3xy প্লাস ওয়াই কিউ এর মান কত? তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 যদি হয় তাহলে এইটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই তার হোল কিউব, এইদিকে কিউব করে দিব আর এদিকে আমরা কিউব করে দেব। ঠিক আছে, তাহলে এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা কি? যে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab অর্থাৎ 3xy আর এইদিকে ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই, আর এইটা ইকুয়াল টু কত বলা আছে? এই 1 কিউব, একই হয়, তাহলে এইটা ইকুয়াল টু 1। এবার এখানে এক্স কিউ প্লাস ওয়াই কিউ এগুলো রেখে দেবো, অর্থাৎ এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 3xy। আর এদিকে আমাদের দেখো এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু 1 বলা আছে, তাহলে এখানে এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় এখানে আমরা তার মানটা 1 সেটাকে গুণ করব, এটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy হবে 1-এর সাথে গুণ করে, এইটা ইকুয়াল টু 1। তাহলে এখানে আমাদের এটারই অ্যান্সার চেয়েছে যে এক্স কিউব প্লাস 3xy প্লাস ওয়াই কিউব, অর্থাৎ এইটার মান আর এইটার মান কত? 1। অপশান সি এইটার আমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন 2, নিচের সমীকরণটিতে এক্সের স্থানে কি বসবে, অর্থাৎ এক্সের মানটা বের করতে হবে। তাহলে আমরা কি করব? কোনাকুনি গুণ করব। তাহলে 4xের সাথে 4x যদি গুণ করি তাহলে কি হয়? 4 4 16, আর এক্সের সাথে এক্স গুণ করলে কি হবে? এক্সের স্কোয়ার। এবার রুটের সাথে রুট যদি গুণ করি, ধরো রুট 2 আছে আর এদিকে গণিত রুট 2 আছে, সেটাকে সমান কি হবে? রুট 4 হয়ে যাবে। তাহলে এখানে আমাদের রুট 128 আছে, রুট 162 আছে, সেটাকে গুণ করলে আমাদের দুটোই রুটের মধ্যে চলে আসবে, অর্থাৎ 162 গণিত কত? 128। তাহলে এখানে রুট আছে, এই 162 আছে, 2 দিয়ে ভাঙবো, 2 দিয়ে হবে 8 81 গণিত। এটাকে যদি আমরা 2 দিয়ে ভাঙি তাহলে কত হবে? 6 দুগুণে 2 দিয়ে যদি ভাঙি তাহলে দিকে হবে 6 দুগুণে 12, 4 দুগুণে 8। মানে এই 162টাকে 2 দিয়ে ভাঙলাম, যে 2 গণিত 81, আর 128টাকে ভাঙলাম 2 গণিত 64, তাহলে 2 গণিত 64 128 হয়। এটাকে কেন ভাঙলাম? দেখো 2 বাইরে, মানে দুটো 2 আছে, দেখো এখানে দুটো 2 বাইরে বেরিয়ে এসে কটা হবে? রুটের মধ্যে দুটো থাকলে বাইরে বেরিয়ে এসে একটা হবে। এবার 81টাকে আমরা ভাঙতে পারি 9 গণিত 9, বা 9-এর বর্গ 81 হয়, তাহলে এখানে এই 81 বাইরে বেরিয়ে এসে 9 হবে, আর 64 বাইরে বেরিয়ে এসে 8 হবে। তাহলে ওই জন্য আমরা এটাকে পুরো ভাঙলাম। ঠিক আছে, এবার 16 স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? 16 স্কোয়ার ইকুয়াল টু এই মানটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দেখো 8 দুগুণে 16, আর এই 16 কাটা গেল, তাহলে এক্সের স্কোয়ার ইকুয়াল টু 9, তাহলে স্কোয়ার উঠে কি হয়? রুট হয়, তাহলে রুট 9 হয়ে গেল। তাহলে বাইরে বেরিয়ে এসে কত এলো? 3, মানে 3-এর স্কোয়ার 9 হয়। তাহলে এখানে আমাদের এক্সের ভ্যালু চেয়েছে, যেটা আমাদের অপশান বিতে আছে। 2 এর পাওয়ারে আছে কত? a প্লাস বি ইকুয়াল টু 8, আর 8 পাওয়ারে কত আছে? a মাইনাস বি ইকুয়াল টু 2 হলে নিচের কোনটি সঠিক? তাহলে 2 টু দি পাওয়ার কত আছে? a প্লাস বি। এবার এখানে আমরা কত আছে? 8 আছে, তাহলে এইখানে আমাদের 2 এর পাওয়ারে আছে, তাহলে এখানে আমরা 2 এর পাওয়ারে কত রাখবো? যেন 8 হয়। তাহলে 2 এর পাওয়ারে যদি 3 রাখি তাহলে 2 এর কিউব আমাদের 8 হয়। এখানে কেন আমরা এটা রাখলাম? কারণ 2 এখানে পাওয়ারে আছে, এখানে আমাদের 2 রাখতেই হবে, কারণ এর কারণটা রাখার কারণ হচ্ছে এটা যেন কেটে যায়। তাহলে আমাদের পাওয়ারে a প্লাস বি এইটা ইকুয়াল টু 3, এইটাই আমাদের পড়ে থাকবে। তাহলে a প্লাস বি ইকুয়াল টু 3 হলো। একই কনসেপ্ট আমরা এখানে ইউজ করব। তাহলে 8 আছে, আর এখানে আমাদের কত আছে? 2 আছে। তাহলে 8টাকে আমরা কত লিখব? 8টাকে আমরা লিখব 2 টু দি পাওয়ার কিউব, আর তার পাশে a মাইনাস বি আছে, তাহলে একবার 3-এর সাথে a গুণ করলে 3a হবে, আর একবার মাইনাস 3b হবে। এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু 2। তাহলে এদিকে এই 2 কাটা গেল, তাহলে এদিকে আমাদের কি পড়ে থাকলো? 1 পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে এদিকে হচ্ছে কত? 3a মাইনাস 3b, এটা ইকুয়াল টু 1। তাহলে এখানে 3 কমন নিলে কি হবে? a মাইনাস বি, এটা ইকুয়াল টু হচ্ছে 1।
তাহলে এদিকে 3 গুণ হয়ে আছে, সমানের এদিকে গেলে ভাগ হবে, ঠিক আছে। তাহলে এবার এটাকে আমরা যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব, যে একটা a প্লাস বি এটা ইকুয়াল টু কত 3, আর a মাইনাস বি এটা ইকুয়াল টু কত 1/3। তাহলে এখানে আমাদের প্লাস বি মাইনাস বি কাটা যাবে, আর এ যোগ করলে কি হবে 2a হবে, আর এটা ইকুয়াল টু 3 প্লাস 1/3 আমাদের যোগ হয়ে যাবে। তাহলে এদিকে 2a ইকুয়াল টু কত, তাহলে এদিকে হচ্ছে তলায় 3, ওপরে 3 তিরিক্ষে 9 একে 10/3। এবার সমানের সামনাসামনি কাটাকুটি যায়, তাহলে 2 দিয়ে এটা কেটে দাও, কত হবে 5/3। তাহলে a এর ভ্যালু কত 5/3। তাহলে এই অপশন হবে না, এই অপশন হবে না, এই দুটো এবার অপশন আছে। এবার আমাদের বি এর ভ্যালু বের করতে হবে। তাহলে বি এর ভ্যালু কী করে বের করব, তাহলে a প্লাস বি ইকুয়াল টু 3 পেয়েছি আমরা, এই যে a প্লাস বি ইকুয়াল টু 3, তাহলে a এর জায়গায় a এর মানটা অ্যাপ্লাই করব, 5/3 প্লাস বি এইটা ইকুয়াল টু কত 3। তাহলে বি ইকুয়াল টু কত হবে 3 প্লাস 5/3, এদিকে মাইনাস 5/3 হয়ে যাবে। তাহলে 3 লসাগু হবে, তাহলে এই 3-এর সাথে 3 গুণ করলে 9 হবে, 9 থেকে 5 মাইনাস করলে 4 হবে, তাহলে 4/3। তাহলে বি ইকুয়াল টু কত 4/3, বি ইকুয়াল টু 4/3, অর্থাৎ অপশান ডি এইটার আমাদের সঠিক অ্যান্সার হবে। যদি একটি সংখ্যায় 64 যোগ করা হয় তবে সংখ্যাটি নিজেই 157 1/7% হয়ে যায়, সংখ্যাটি কত? তাহলে এই পার্সেন্ট করা এইটাই আমাদের একটু কঠিন আছে। তাহলে এই 157টাকে আমরা এইভাবে লিখতে পারি, একটা হচ্ছে 100% যোগ চিহ্ন কি 57%, অর্থাৎ 57 1/7%। তাহলে 100%-এর সাথে এটা যোগ করলে হবে 157 1/7%। তাহলে 100% উঠে কি হয়, পার্সেন্ট উঠে তলায় 100 হয়, তাহলে এদিকে কত হলো, এদিকে আমাদের কাটা গিয়ে 1 হলো, ঠিক আছে। তাহলে 1 প্লাস এদিকে তলায় কত 7, 7-এর সাথে 57 যদি গুণ করি তাহলে কত হবে 7 7 49 9, 5 7 35, আর 3-এ হচ্ছে 35, আর 4-এ হচ্ছে 39, তাহলে 399। আর 399 এটার সাথে এটা গুণ করে ওপরেরটাকে কী করতে হয়, যোগ করতে হয়। তাহলে 399 আর 1 যোগ করলে কত হবে 400/7, পার্সেন্ট উঠে কি হয় তলায় 100 হয়। তাহলে এদিকে আমাদের কি হলো, দুটো শূন্য কাটা গেল, তাহলে 1 প্লাস 4/7। তাহলে এটাকে সলভ করে পেলাম কত 1 প্লাস 4/7 সমান কত, এটাকে যদি সলভ করি তাহলে 7 একে 7 আর 4 হচ্ছে 11/7। তাহলে এইটা পুরো সলভ করে কত পেলাম 11/7। এবার বলা আছে একটি সংখ্যায় 64 যোগ করা হয়, তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটাকে আমরা x ধরলাম। এবার এর সাথে যদি 64 যোগ করা হয় তাহলে এখানে 64 যোগ করা হলে সংখ্যাটি নিজেই এতটা হয়ে যায়। তাহলে সংখ্যাটি নিজেই মানে এই সংখ্যাটা নিজেই কত হয়ে যায়, এই 11/7 হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের শর্তানুসারে। তাহলে এটাকে এই 7টা কী করব, এই তলায় আছে এই কোনাকুনি গুণ হয়ে যাবে। তাহলে 7-এর সাথে x গুণ করলে কত হবে 7x প্লাস 64-র সাথে 7 গুণ করলে কত হবে 4 7 28, সাথে থাকলো 2, 6 7 42, আর 2 হচ্ছে 44, 448। এইটাই ইকুয়াল টু হচ্ছে কত 11x, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 448, এইটা ইকুয়াল টু কত, এইটা ইকুয়াল টু হচ্ছে 11x প্লাস 7x, এদিকে হবে মাইনাস 7x, ঠিক আছে। তাহলে এবার 11x থেকে 7x মাইনাস করলে কত হবে 4x, ঠিক আছে। 4x এইটা ইকুয়াল টু কত, এইটা ইকুয়াল টু 448। তাহলে 4 দিয়ে কাটা দিলে 4 একে 4, 4 একে 4, 4 দুগুণে 8, তাহলে x ইকুয়াল টু কত 112। তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি। চায়ের দাম 16.2/3% বৃদ্ধি পেয়েছে, তবে পরিবারের খরচ 25% কমেছে, ব্যয়ের কি পরিবর্তন হবে? তাহলে এখানে 16.2/3%, এটা একটু মুখে মুখে সলভ করে নেব। তাহলে 3 16 48 আর 2 যোগ করলে 50/3, আর পার্সেন্ট উঠে তলায় 100 হয়, তাহলে ওপরের 50 আর তলায় 100 কাটা গিয়ে কত হবে 2, 2-এর সাথে 3 গুণ করলে 6, তাহলে 1/6। 16.2/3 মানে হচ্ছে 1/6। এবার কি বৃদ্ধি পেয়েছে, তাহলে আগে যদি তার 6 টাকা ছিল, আগে এবং পরে, ঠিক আছে। আগে যদি তার 6 টাকা ছিল, 1 টাকা বৃদ্ধি পেয়ে পরে হয়েছে 7 টাকা, এটা তার কি, এটা হচ্ছে তার দাম, মানে চায়ের দামটা। খরচ কি, পরিবারের খরচও 5% কমেছে, 25%। 25% কথাটার অর্থ হচ্ছে 25/100 বা 1/4
কমেছে মানে কি, আগে যদি তার 4 টাকা খরচ হতো পরিবারের, এখন তার খরচ হয় 1 টাকা কমে গেছে, মানে হচ্ছে 3 টাকা খরচ কমে গেছে। তাহলে এখানে ব্যয়ের কি পরিবর্তন হবে, তাহলে এখানে দামের সাথে যদি খরচ গুণ করি তবে আমরা ব্যয় পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এদিকে কত 4 6 24 আর এদিকে কত 3 7 21, এটা পেয়ে গেলাম আমরা খরচের রেশিও, ব্যয়ের রেশিও। এবার কি বলা আছে, কি পরিবর্তন হলো, তাহলে 24 ছিল 21 হলো, তাহলে কি পরিবর্তন হলো, 3 কমেছে কত থেকে, 24 থেকে, মানে প্রথমে তো 24 ছিল এখন 21 হয়েছে, মানে 3 কমেছে ইন্টু পার্সেন্টেজের 100, তাহলে 3 দিয়ে কাটা দাও, 3 8 24, 4 দিয়ে কাটা দাও, 4 দুগুণে 8, 4 দিয়ে কাটা দাও 25, তাহলে 25/2 মানে কত, 12 দুগুণে 24 পূর্ণ 1/2%। এটাই আমাদের সঠিক অ্যান্সার, অপশান ডি। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 30% ও 37% কম, তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির থেকে কত শতাংশ কম হবে। তাহলে প্রথম সংখ্যাটাকে এ ধরলাম, দ্বিতীয় সংখ্যাটাকে বি ধরলাম আর তৃতীয় সংখ্যাটাকে সি ধরলাম। ঠিক আছে, এবার তৃতীয় সংখ্যার থেকে বলা আছে, তাহলে তৃতীয় যার থেকে বলা থাকবে সেটাকে আমরা 100 ধরবো। তাহলে তৃতীয় সংখ্যাটাকে 100 ধরলাম, 100 থেকে প্রথম সংখ্যাটা 30% কম, মানে কত হলো 70 হলো। ঠিক আছে, দ্বিতীয় সংখ্যাটা 37% কম, তাহলে 100 থেকে 37 মাইনাস করো, কত হবে 63, তাহলে 63 হলো। এবার কোশ্চেনে চেয়েছে কি, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত শতাংশ কম। এই যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম, তাহলে এখানে আমরা দেখছি 7 কম প্রথম সংখ্যা থেকে, তাহলে যার থেকে বলবে সেটাকে আমরা তলায় লিখব, 70 থেকে বলা আছে, তাহলে ইনটু পার্সেন্টেজের 100 করে দাও, কত শতাংশের জন্য আমরা 100 গুণ করলাম, তাহলে এদিকে আমাদের 7 10 70 আর এদিকে আমাদের 10 0 0 কাটা গেল, সমান হচ্ছে 10% কম। একটি ব্যাগে যথাক্রমে 5:6:8 অনুপাতে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রা রয়েছে। ব্যাগে মোট টাকার পরিমাণ 210 টাকা হলে 1 টাকার মুদ্রার সংখ্যা কত। তাহলে প্রথমে আমাদের টাকাটা কত দেওয়া আছে, প্রথমে 1 টাকা দেওয়া আছে, তারপর হচ্ছে 50 পয়সা, তারপর কত 25 পয়সা। ঠিক আছে, এটা আমাদের টাকার রেশিও। আর এদিকে আমাদের দেখো মোট টাকা এখানে বের করতে হবে, তাহলে এইটা আমাদের নিশ্চয়ই কয়েন রেশিও দেওয়া আছে। ঠিক আছে, 5:6:8, এটা আমাদের হচ্ছে কয়েন রেশিও। তাহলে কয়েন রেশিও। এবার আমাদের টাকা যখন বের করতে হবে, এবার টাকা বের করতে হবে, দেখো 1 টাকার 5টা কয়েনে ক টাকা হবে, তাহলে এখানে আমাদের 5 টাকা হচ্ছে, মানে কি করব, জাস্ট গুণ করব। 1 টাকার 5টা কয়েন আছে, তাহলে 5 টাকা হচ্ছে। 50 পয়সার 6টা কয়েন মানে কত, তাহলে এখানে হচ্ছে 50 পয়সার 6টা কয়েনে হচ্ছে 300 পয়সা, কিন্তু আমাদের টাকাতে আনতে হবে, প্রতিটা আমাদের টাকাতে আছে। তাহলে এদিকে 300 পয়সা আছে, 300 পয়সাকে যদি 100 দিয়ে ভাগ করো তবে হয়ে যাবে টাকা, তাহলে এখানে আমাদের হয়ে গেল 3 টাকা। এবার কত, এই 25 পয়সার 8টা কয়েনে কত হচ্ছে 200 পয়সা। 200 পয়সাটাকে যদি তুমি 100 দিয়ে ভাগ করো তাহলে আমাদের টাকা হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল 2 টাকা। তাহলে আমাদের টাকার রেশিও পেয়ে গেলাম 5:2:5:3:2। টোটাল কত টাকা হচ্ছে, 5 3 8 2 10, টোটাল হচ্ছে আমাদের এখানে 10 ইউনিট টাকা, কিন্তু এখানে বলা আছে কত 210 টাকা, তাহলে এইটার ভ্যালুই হচ্ছে কত 210 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 21 টাকা। 1 ইউনিটের ভ্যালু 21 টাকা হলে, 1 ইউনিটের ভ্যালু 21 হলে তাহলে 1 টাকার মুদ্রার সংখ্যা কত। তাহলে 1 টাকার মুদ্রা এটা 1 টাকা, আর মুদ্রার সংখ্যা মানে কি কয়েন রেশিও, তাহলে এখানে আমাদের 5 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। তাহলে 1 ইউনিটের ভ্যালু 21 হলে 5 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 21 গুণিত 5 সমান কত হচ্ছে 5, 5 দুগুণে 10 অর্থাৎ 105, অপশন বি। একটি কুকুর একটি খরগোশকে তাড়া করেছে। কুকুরটি খরগোশের প্রতিটি 7 লাফের জন্য 6 লাফ দেয়, আবার কুকুরের প্রতিটি, এটা 2 হবে না 5 হবে। ঠিক আছে, 5টি লাফের জন্য, এটা একটু ঠিক করে নেবে নাহলে অ্যান্সার আসবে না। 5টি লাফের জন্য খরগোশের 6টি লাফ দেয়, তবে তার গতির অনুপাত কত। তাহলে এই অঙ্কগুলো আমরা প্র্যাকটিস সেটে অনেকবার করেছি। তাহলে কুকুরের 5টি লাফের জন্য খরগোশ 6টি লাফ দেয়, প্রথমে আমরা শেষের এটা করব। এখানে এইটা না দিয়ে এরকমও দেওয়া থাকতো যে কুকুরের 5টি লাফ সমান খরগোশের 6টি লাফের সমান, এরকমও বলা থাকে। তো আমরা এইভাবে, এই জন্য এখানে আমরা এই খরগোশ আর ডগের অর্থাৎ কুকুরের মানে ইফিসিয়েন্সিটা বের করব।
তাহলে কুকুরের 5টি লাভ, তাহলে এখানে 5 ডগ লিখলাম, সমান কি এই খরগোশের 6টি লাভ, তাহলে এখানে এটাকে আমরা র্যাবিট অর্থাৎ আর ধরলাম। তাহলে ডি বাই আর এটা ইকুয়াল টু কত হবে, তাহলে 6-এর সাথে আর গুণ হয়ে আছে, তাহলে 6 ওপরে নিচে 5, এটা তাদের ইফিসিয়েন্সিটা বের করতে পারলাম। এবার রেশিও চেয়েছে ডগ অনুপাত র্যাবিট। এবার এখানে বলা আছে দেখো কুকুরটি খরগোশের প্রতি 7 লাফের, তাহলে খরগোশটা যখন 7 লাফ দিচ্ছে তখন কুকুরটি কত লাফ দিচ্ছে, 6 লাফ দিচ্ছে। এবার 6 লাফ করে কুকুরের ইফিসিয়েন্সি কত, 6 ইউনিট, তাহলে 6 ইউনিট, আর এই র্যাবিটের ইফিসিয়েন্সি হচ্ছে 5 ইউনিট, তাহলে 6 ইউনিট করে 6 লাফে তারা যাবে 36 লাফ কুকুরটা, তখন র্যাবিটটা যাবে 5-7 35 লাফ, 36 অনুপাত 35, অপশান বি। এখানে আবার এইরকম কোশ্চেন থাকে, প্রথমে এখানে গতির অনুপাতটা চেয়েছে, মানে প্রথমে কুকুর তারপরে খরগোশ। তো এখানে আমাদের একটু ঘুরিয়ে দেওয়া থাকে যে খরগোশ অনুপাত কুকুরের রেশিও কত হবে, অর্থাৎ গতির অনুপাত কত হবে সেইভাবে, তখন আমাদের হয়ে যেত 35 অনুপাত 36। এরকম একটা কোশ্চেন শুধু দেওয়া ছিল, আগে খরগোশ মানে পেছনে দিকে কুকুর। তাহলে এখানে আমরা এই উত্তরটাকে এইভাবে করে নিয়েছিলাম, সাজাতে ভুলে গেছিলাম, কোশ্চেনটা ভুল হয়ে গেছে, এইগুলো একটু লক্ষ্য রাখবে। এরপর পরবর্তী কোশ্চেন, 3115 টাকা XYZ এর মধ্যে এমনভাবে ভাগ করা হয় যাতে তাদের অংশ থেকে যথাক্রমে 25, 28, 32 টাকা কম পায় এবং বাকি টাকা 8 অনুপাত 15 অনুপাত 20 অনুপাতে তাদের মধ্যে ভাগ করা হলে প্রত্যেকে কত টাকা করে পাবে। তাহলে দেখো এই অঙ্কটা একটু ভালো করে বুঝবে যে টোটাল টাকা হচ্ছে এত টাকা, এবার এত টাকা কম পায় সবাই মিলে, 25 টাকা, 28 টাকা, 52 টাকা, কম পাওয়ার পরে যে অনুপাত সেটা হচ্ছে এত। তাহলে প্রথমে হচ্ছে টাকাটা হচ্ছে 3115। এবার এখান থেকে কত টাকা কম পাচ্ছে দেখো, তাহলে 28 আর 52 কত, 70, 80, 80, 105, টোটাল এই টাকাটা কত যোগ করলে হচ্ছে 105 টাকা কম পাচ্ছে। তাহলে 105 টাকা আমরা মাইনাস করব, তাহলে এদিকে কত হচ্ছে 0, 1, 0, 3010, এই টাকাটা হলো মানে কম পাওয়ার পর। আর এই কম পাওয়ার পর এই টাকাটা এবার দেখো বলা আছে কম পেলেও মানে এটা আমাদের বাকি টাকা মাইনাস করে, আর এখানে বাকি টাকার রেশিও বলা আছে 8 অনুপাত 15 অনুপাত 20। তাহলে এবার এই 8 অনুপাত 15 অনুপাত 20 ইউনিটের ভ্যালু কত, তাহলে দিকে 20, 30, 35, 5, 43, টোটাল হচ্ছে 43 ইউনিট। এখানে আমরা বাকি টাকাটা কত পেলাম, 43 ইউনিট, আর এখানে এত টাকা কম পেয়ে সেটাকে মাইনাস করে বাকি টাকাটা কত পেয়েছি, 3010। তাহলে এইটার ভ্যালুই হচ্ছে কত, 3010। ঠিক আছে, তাহলে এটার ভ্যালু যদি 3010 হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে সেটা বের করো। তাহলে এখানে হচ্ছে 3 7 21, 4 7 28, অর্থাৎ 70, 7 দিয়ে কাটা দিলে হবে 301, আর শেষে একটা 0, তাহলে 1 ইউনিটের ভ্যালু 70 পেলাম। তাহলে এখানে বলা আছে প্রত্যেকে কত টাকা করে পাবে। তাহলে এক্সের টাকা হচ্ছে 8 অনুপাত, অর্থাৎ এটাকে আমরা এইভাবে সাজাই যে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড। তাহলে এক্সের রেশিও কত 8, ওয়াইয়ের রেশিও কত 15, আর জেডের রেশিও কত হচ্ছে 20। তাহলে এখানে আমাদের দেখো যে 1 ইউনিটের ভ্যালু 70 হলে 8 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এইটার সাথে 70 গুণ করো। ওয়াইয়ের 15 ইউনিটের ভ্যালু কত হবে, 70 গুণ করো। জেডের 70 গুণ করো। এবার 7 8 56, 560 হচ্ছে, এটা আমাদের বাকি টাকাটা, কিন্তু প্রত্যেকে কত টাকা করে পাবে, প্রথমে 25 টাকা কম করেছিল মানে কম পেয়েছিল, তাহলে এখানে 25 টাকা আমাদের যোগ করে দাও, তাহলে 585 টাকা এ পাবে। বি কত টাকা পাবে, 70, 35, 105, 1050, তার সাথে 28 টাকা যোগ করে দিতে হবে, 28 টাকা কম নিয়েছিল, তাহলে এখানে প্লাস 28 করো। তারপর এদিকে কত হচ্ছে 7 গুণে 1400, আর এদিকে আমাদের 52 টাকা কম পেয়েছিল, তাহলে 1452। তাহলে 585 একটা অপশানেই পেয়ে যেতে, অর্থাৎ অপশান ডি। ঠিক আছে, এগুলো করার দরকার ছিল না, কিন্তু বোঝানোর জন্য আমি করলাম যে এইভাবে লাস্টের এটা করতে হবে যে প্রথমে আমরা কম নিয়েছিলাম তার জন্য তাদেরকে ফেরত দিয়ে দেবো।
তাহলে তাদের মধ্যে এই টাকাগুলো পেয়ে যাবে। এখানে 560 হয়তো 70 ইউনিটের ভ্যালু, 8 ইউনিটের ভ্যালু বের করে নিলে 560, অর্থাৎ এটা তুমি টিক চিহ্ন করে দিলে এটা অ্যান্সার হবে না। ঠিক আছে, তুমি যেগুলো কম নিয়েছিলে, যেটা মাইনাস করেছিলে, সেটা আবার তাদেরকে ফেরত দিতে হবে লাস্ট পর্যায়ে। তার জন্য আমরা প্রতিটার সাথে এই প্রথমে 25 নিয়েছিলাম, 25 যোগ করে দিলাম, 28 নিয়েছিলাম, 28 যোগ, 52 নিয়েছিলাম, 52 যোগ। অপশান ডি এটার কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। অয়ন ও তৃষা যথাক্রমে 11,250 টাকা ও 13,125 টাকা বিনিয়োগের মাধ্যমে অংশীদারিত্ব শুরু করেছিলেন। আর্থিক সংকটের কারণে তৃষা 8 মাস পরেই তার বিনিয়োগ করার টাকা তুলে নেয়। প্রথম বছরে তাদের লাভের অনুপাত কত? দুজন আছে, অয়ন আর হচ্ছে তৃষা। ঠিক আছে, এদের টাকার রেশিওটা কত? 11,250 আর এর টাকার রেশিওটা কত? 13,125। এটাকে অনুপাতে ছোট করে নিই, 5 দিয়ে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 5 25, অর্থাৎ 2250। এটা 5 দিয়ে কাটা দিলে কত হবে? 5 দুগুণে 10, 5 6 30, 5 দুগুণে 10, 5 5 25। এটাকে যদি 5 দিয়ে কাটা দিই 4 5 20, 5 5 25 0। আবার এটাকে যদি 5 দিয়ে কাটা দিই 5 5 25, 5 দুগুণে 10, 5 5 25। 5 দিয়ে হচ্ছে কত? 90, 5 দিয়ে কাটা দিলে 5 একে 5, 5 5 25। তাহলে এবার এদিকে কত হচ্ছে? 5 18 90, আর এদিকে হচ্ছে কত? 5 দুগুণে 10 21। 3 দিয়ে কাটা দাও, 3 6 18, 3 7 21, 6:7। এবার তৃষা 8 মাস পরে টাকাটা তুলে নিয়েছে, তাহলে তার টাকাটা কত মাসের জন্য খেটেছে? এর টাকাটা 8 মাসের জন্য খেটেছে, কারণ আমরা জানি এই অংশীদারি কারবারের ক্ষেত্রে একটাই ফর্মুলা আছে, যে ইনভেস্ট ইনটু টাইম। ঠিক আছে, তাহলে ইনভেস্ট করেছে 6:7। ঠিক আছে, আর টাইম দেখো, এটা 8 মাস পরে সে টাকাটা তুলে নিয়েছে, তাহলে তৃষার টাকাটা কত মাসের জন্য খেটেছে? 8 মাসের জন্য খেটেছে। এবার আমাদের বছরের শেষে প্রথম বছরে লাভের অনুপাত চেয়েছে, তাহলে এই অয়নের যে টাকাটা, সে নিশ্চয়ই 12 মাসের জন্য খাটিয়েছে, 12 মাসের জন্য খাটিয়েছে, আর সে 8 মাস পরে টাকা তুলে নিয়েছে, মানে তার টাকাটা 8 মাসের জন্য খেটেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের লাভের রেশিও। এটাকে এবার অনুপাতে যদি ছোট ছোট করো, তাহলে কী হবে? 4 দিয়ে কাটা দাও আবার 3, 4 দিয়ে কাটা দাও 2, 2 দিয়ে আবার কাটা দাও 3, তাহলে এদিকে কত হচ্ছে? 3 3 9:7। ঠিক আছে, 9:7, অপশান এ। প্রিয়াঙ্কা 1 বছরের জন্য 6,000 টাকা বিনিয়োগ করে, কয়েক মাস পর অনিশা 18,000 টাকা বিনিয়োগ করে তার সঙ্গে যোগ দেয়। প্রিয়াঙ্কা ও অনিশার লাভের অনুপাত হচ্ছে 2:3। অনিশা কত মাস পরে যোগদান করেছে? তাহলে এখানে অনুপাতের তো কাটা যাবে, তো এখানেই কেটে দাও। তাহলে এখানে প্রথমে হচ্ছে প্রিয়াঙ্কা আর একটা হচ্ছে অনিশা। তাহলে প্রিয়াঙ্কা হচ্ছে 6 ইউনিট টাকা বিনিয়োগ করেছে, আর অনিশা হচ্ছে 18 ইউনিট টাকা বিনিয়োগ করেছে। এবার কয়েক মাস পর অনিশা যুক্ত করেছে, মানে ব্যবসায় যোগ হয়েছে। তাহলে এখানে কোশ্চেনে চেয়েছে অনিশা কত মাস পরে যোগদান দিয়েছে, তাহলে ধরলাম অনিশা এক্স মাস পরে যোগদান দিয়েছে, কিন্তু প্রিয়াঙ্কাটা কিছু বলা নেই। আর বছরের শেষে লাভ বলা আছে কত? 2:3। তাহলে এর টাকাটা নিশ্চয়ই 12 মাসের জন্য খেটেছিল, আর এর টাকাটা এক্স মাস পর, অর্থাৎ এক্স মাসের জন্য খেটেছিল। তাহলে এখানে আমরা কি করলাম? ইনভেস্ট ইনটু টাইম। এদিকেও দেখো, ইনভেস্ট ইনটু টাইম সমান হচ্ছে প্রফিট, আর প্রফিটের রেশিও বলা আছে 2:3। তাহলে 6 গুণিত 12, এই অনুপাতটাকে ভাগ হিসেবে তলায় লিখি, অর্থাৎ 18 গুণিত কত? এক্স। এটাই ইকুয়াল টু কত? ওপরে 2, তলায় 3। 6 দিয়ে কাটা দাও, 3 6 18, 3 দিয়ে 3 4 12, 2 দিয়ে কাটা দাও, 2 দুগুণে 4। তাহলে 3-এর সাথে 2 গুণ হয়ে যাবে, কোনাকুনি 6, আর এদিকে হচ্ছে এক্স। তাহলে এক্স ইকুয়াল টু কত? 6 মাস। এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। 6 বছর আগে নীল 3 গুণ বড় ছিল মাসুমের থেকে, আবার 6 বছর পরে নীল 5/3 গুণ বড় হবে মাসুমের থেকে। তাহলে মাসুমের বর্তমান বয়স কত? তাহলে এখানে প্রেজেন্ট লিখলাম, প্রেজেন্টের এবার 6 বছর আগে বলা আছে আর 6 বছর পরে বলা আছে। এইটা আমরা এইভাবে অঙ্ক করি। তাহলে কে কে আছে? নীল এবং মাসুম। তাহলে প্রথমে এন লিখলাম, তারপরে হচ্ছে এম। এবার বলা আছে মাসুমের থেকে 3 গুণ ছিল বড়, কে? নীল। মাসুমের থেকে বলা আছে, তাহলে মাসুমটাকে যদি আমরা এক্স ধরি, এই এক্স ধরে না করলেও হবে, মাসুমকে যদি আমরা 1 ধরি, তাহলে নীলের বয়স কত হবে? 3 গুণ ছিল, 3 গুণ বড় বলা আছে, তাহলে নীলের বয়স হলো 3। 6 বছর পরে আবার মাসুমের থেকে বলা আছে এত গুণ বড়, তাহলে মাসুম যদি 1 হয়, যেমন এই
যেমন এই মাশরুমের এটা যেমন মাশরুমের থেকে বলা আছে, তাহলে মাশরুমকে 1 ধরলাম, এর 3 গুণ মানে 1-এর সাথে 3 গুণ করলাম। তাহলে এবার এখানে 1 ধরলাম, এটার সাথে 5/3 গুণ করো, তাহলে এখানে 5/3ই হবে। 1-এর সাথে 5/3 গুণ করা মানে 5/3ই গুণ করা। এবার এই তলার 3টা উঠাতে হবে, তাহলে তলার এখানে 3 দিয়ে গুণ করি, এদিকেও আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে এটা কাটা গেল, তাহলে 5:3। তাহলে এটাকে আমরা লিখে রাখছি 3। ঠিক আছে, এবার দেখো প্রথমে এই দেখো এই দুটো ডিফারেন্স আর এই দুটো ডিফারেন্স সমান আছে কিনা। তাহলে 5 আর 3-এর ডিফারেন্স 2, 1 আর 3-এর ডিফারেন্স 2 সমান আছে, তাহলে এখানে আমাদের আর কিছু সমান করতে হবে না। তাহলে 3 ছিল 2 ইউনিট পরে 5 হয়েছে, 1 ছিল 2 ইউনিট পরে 3 হয়েছে, তাহলে টোটাল এখানে আমরা কত পেলাম 2 ইউনিট। কিন্তু এখানে বলা আছে দেখো 6 ওপরে নিচে 6, টোটাল কত 12 বছরের পার্থক্য। আর এখানে আমাদের পার্থক্য দেখছি আমরা 2 বছরের বা 2 ইউনিটের পার্থক্য, কিন্তু টোটাল হচ্ছে 12 বছরের। তাহলে 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 12, 1 ইউনিটের ভ্যালু কত 6। 1 ইউনিটের ভ্যালু যখন 6, তাহলে এখানে বলা আছে মাশরুমের বর্তমান বয়স কত। তাহলে মাশরুমের দেখো এই বয়সটা বের করো, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 6, তাহলে 6 বছর আগে মাশরুমের বয়স কত ছিল 6। তাহলে প্রেজেন্ট হতে গেলে তাকে কি করতে হবে, তাহলে এখানে 6 বছর আগে তার বয়স ছিল 6, তাহলে 6 বছর পরে তার বয়স কত হবে 12 হবে, তাহলে 6-এর সাথে 6 যোগ হয়ে যাবে, অর্থাৎ মাশরুমের যে বর্তমান বয়স সেটা হবে 12 বছর। একই পরিমাণ দুটি পাত্রের প্রথম পাত্রে দুধ ও জলের অনুপাত 3:7, দ্বিতীয় পাত্রে দুধ ও জলের অনুপাত এত। যদি উভয় পাত্রে দ্রবণ মিশ্রিত করা হয় তবে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত নির্ণয় করো। তাহলে প্রথমে হচ্ছে মিল্ক আর এদিকে আমরা ওয়াটার লিখলাম। ঠিক আছে, এবার প্রথমে দেখো এই টোটাল কত আছে, টোটাল 3 আর 7 মিশ্রণ হচ্ছে 10 ইউনিট। 10 ইউনিটের মধ্যে দুধ কতটা আছে, 3 ইউনিট দুধ আছে, 3 ইউনিট দুধ আছে। এটাকে একটু বড় করে লিখতে হবে, সুতরাং এটাকে আমি একটু এদিকে লিখছি যে এটা হচ্ছে ওয়াটার। এবার এই মিল্কের সাথে আমরা মিল্ক যোগ করব আর ওয়াটারের সাথে ওয়াটার যোগ করব, এটাকে আমরা যোগ করব। এবার এই মিশ্রণে কতটা মিল্ক আছে দেখো, তাহলে টোটাল 3 আর 17 টোটাল 20 ইউনিট মিশ্রণের মধ্যে 3 ইউনিট আছে আমাদের দুধ। এখানে 10 ইউনিটের মধ্যে 3 ইউনিট হচ্ছে মিল্ক, আর এদিকে 20 ইউনিটের মধ্যে 3 ইউনিট হচ্ছে মিল্ক। আর এবার একই রকমভাবে এদিকে এবার জলটাকে যোগ করব। টোটাল 10 ইউনিটের মধ্যে 7 আর 3 10 ইউনিটের মধ্যে 7 ইউনিট জল, তাহলে এদিকে 7 প্লাস এদিকে টোটাল 20 ইউনিটের মধ্যে 17 ইউনিট কি হচ্ছে জল। তাহলে এটার আমাদের লসাগু কত হবে, 10 আর 20 লসাগু হবে 20। ঠিক আছে, তাহলে এখানে 20কে 10 দিয়ে ভাগ করলে কত হবে 2, 2-এর সাথে 3 গুণ করলে কত হবে 6, যোগ চিহ্ন। এখানে 20কে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 3 গুণ করলে 3 হবে, অনুপাত এদিকে 20 হচ্ছে আর এদিকে কত হবে 10 দুগুণে 20 অর্থাৎ 2, 7 দুগুণে 14 প্লাস 17। তাহলে এদিকে অনুপাতের ক্ষেত্রে যেটা সমান থাকে সেটা কেটে যায়, তাহলে 6 আর 3 হচ্ছে কত 9, আর 14 আর 7 4 7 11, আর এদিকে হচ্ছে 3 31, 9:31 অপশান বি। 80 লিটার মিশ্রণের ধারণ ক্ষমতা সম্পন্ন একটি বোতলে 7:3 অনুপাতে অ্যালকোহল ও স্পিরিট মেশানো আছে। ওই মিশ্রণের মধ্যে কতটা স্পিরিট মেশালে অ্যালকোহল ও স্পিরিটের অনুপাত 2:1 হবে। টোটাল এখানে আমাদের অ্যালকোহল আর স্পিরিটের রেশিও কত বলা আছে, 7:3 বলা আছে। টোটাল মিশ্রণটা কত আছে, 7 আর 3 হচ্ছে 10 ইউনিট মিশ্রণ আছে, কিন্তু এখানে বলা আছে 80 লিটার ধারণ ক্ষমতা, তাহলে টোটাল হচ্ছে 80 লিটার বলা আছে। আর এখানে আমরা টোটাল 7 আর 3 10 ইউনিট পেলাম, তাহলে 10 ইউনিটের ভ্যালু 80, 1 ইউনিটের ভ্যালু 8। 1 ইউনিটের ভ্যালু 8 হলে এখানে 7 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এটার সাথে 8 গুণ করো, আর 3 ইউনিটের ভ্যালু কত হবে এটার সাথে 8 গুণ করো, তাহলে 7 8 56, আর এদিকে কত 3 8 24। তাহলে এখানে 80 লিটারের মধ্যে 56 লিটার ছিল অ্যালকোহল আর জল স্পিরিট ছিল কত 24 লিটার। কতটা স্পিরিট মেশাতে বলছে, তাহলে এখানে আমরা ধরে নিলাম x লিটার স্পিরিট মেশালে অনুপাতটা হবে কত 2:1 হবে। তাহলে ওপরে 56, তলায় কত 24 প্লাস x।
এটা ইকুয়াল টু কত, ওপরে 2 তলায় 1, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 28 দুগুণে 56, 24 এক্সের সাথে দিকে কিছু নেই মানে 1 পড়ে আছে, তাহলে 1 গুণ করলে হবে 24 প্লাস এক্স, এটা ইকুয়াল টু কত, 28 গুণ করলে এদিকে 28 হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, তাহলে 28 প্লাস 24টা এদিকে হবে -24, তাহলে 28 থেকে 24 মাইনাস করলে 4, অর্থাৎ 4 লিটার কি আমাদের স্পিরিট মেশাতে হবে, তবে অনুপাতটা 2:1 হবে। একটি রাশি একটি নির্দিষ্ট সুদের হারে 3 বছরে 27 গুণ হয়, বার্ষিক সুদের হার কত? তাহলে একটা রাশি এত গুণ হচ্ছে, তাহলে প্রিন্সিপালটা হয়ে যাচ্ছে কত, 27p, মানে 27 গুণ মানে 27p হচ্ছে, এটা হয়ে গেল আমাদের অ্যামাউন্ট। আর অ্যামাউন্ট ইকুয়াল টু কী জানি, যে পি ব্র্যাকেটে 1 প্লাস r/100 ব্র্যাকেটের বাইরে n, এটা আমরা জানি। তাহলে পি কত আছে, পি অ্যামাউন্ট কত আছে, 27p, অ্যামাউন্ট মানে কি, সুদ আর আসল, তাহলে এখানে আমাদের 27p বলা আছে, এটা ইকুয়াল টু পি, আর এদিকে হচ্ছে 1 প্লাস r/100 ব্র্যাকেটের বাইরে n, আমাদের রেট বের করতে হবে, n বলা আছে কত দেখো, 3 বছর, তাহলে এদিকে 3, তাহলে দেখো এই পি কাটা যাচ্ছে। এবার এখানে যখন কিউব আছে, এটা একটু মাথায় রাখবে, এখানে যখন কিউব আছে, এখানে 27কে আমাদের ভেঙে পাওয়ারে কিউব আনতে হবে। কীরকম করে ভাঙবো, যে 3-এর পাওয়ারে যদি কিউব রাখি তাহলে 27 হয়, এটা ইকুয়াল টু কত, 1 প্লাস r/100 আর পাওয়ারে কিউব। এবার এইটা আমাদের দুদিকে কিউব আনার কারণ কি, কারণ এই কিউব আর এই কিউব আমাদের কেটে যাবে, তাহলে এদিকে দেখো 3 ইকুয়াল টু কি পড়ে থাকলো, 1 প্লাস r/100, তাহলে 1টাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে 3 থেকে প্লাস 1 এদিকে গেলে -1 হয়ে যাবে, তাহলে 3 থেকে 1 মাইনাস করলে কত হবে, 2 ইকুয়াল টু কত, r/100, তাহলে r ইকুয়াল টু কত, কোনাকুনি গুণ, 2-এর সাথে 100 গুণ করলে কত হবে, 200%, এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। যদি চক্রবৃদ্ধি সুদ প্রতি 5 মাস অন্তর গণনা করা হয়, তাহলে বার্ষিক কত শতাংশ সুদের হারে 15,000 টাকার 15 মাসের সুদ আসল 19,965 টাকা হবে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে তবে এই অঙ্ক পারবে না। এখানে 5 মাসের জায়গায় বেশিরভাগ অঙ্কতে দেওয়া থাকে 6 মাস অন্তর সুদ, 6 মাস অন্তর, এটাকে বলা হয় হাফ ইয়ারলি। 6 মাস অন্তর সুদ কথাটার অর্থ কি, যে 12 মাসে 1 বছর হয়, সেই 12 মাসে কী করতে হবে, 6 মাস অন্তর, মানে প্রথম 6 মাসের সুদ প্লাস 6 মাসের সুদ, মানে তাকে 12 মাসে তাকে 2 বার সুদ দিতে হবে, তাকে 12 মাসে 2 বার সুদ দিতে হবে। তাহলে এটাকে আমরা এটা করতে পারি, যে 12 মাসে তাকে 6 মাস করে যদি ভাগ করি, তাহলে 12 মাস আর এদিকে 6 মাস, তাহলে মাস কাটা যাবে, 6 দিয়ে কাটা দিলে 2, মানে তাকে 2 বার সুদ দিতে হবে। এই কনসেপ্টটাই আমরা এখানে ইউজ করব, যে 12 মাসে এখানে তাকে কতবার সুদ দিতে হবে, তাকে মানে 12 মাসে তাকে 5 মাস অন্তর সুদ দিতে হবে। এখানে যেমন 6 মাস অন্তর সুদ দিলে তাকে 2 বার সুদ দিতে হবে, কিন্তু 5 মাস সুদ দিতে হবে, মানে 5 মাস অন্তর সুদ দিতে হবে। এখানে 12কে 6 দিয়ে ভাগ করে যেমন 2 বার সুদ দিতে হবে, তেমন এখানে 12 মাসকে আমরা কি করব, 5 মাস দিয়ে 5 মাস অন্তর অর্থাৎ 5 দিয়ে ভাগ করব, তাহলে কতবার সুদ লাগবে সেটা পেয়ে যাব। এটাকে আমি আর কাটাকুটি করব না, তাহলে 12/5 এইটাই আমাদের অন্তর, যে এত মাস 12/5, এটা ক্যালকুলেশন করে যত হবে এত মাস অন্তর তাকে সুদ লাগবে। এবার সুদের ক্ষেত্রে আমরা কি জানি, যে রেটের সাথে গুণ করতে হয়, রেটের সাথে গুণ করতে হয়, আর টাইমের সাথে রেটের সাথে ভাগ করতে হয় আর টাইমের সাথে গুণ করতে হয়। যদি হাফ ইয়ারলি বলা থাকতো, যদি রেট বলা আছে কত, হয়তো রেট বলা আছে 6% রেট, আর টাইম বলা আছে 2 বছর, তাহলে এখানে কি হতো, এখানে হাফ ইয়ারলি যদি বলা থাকতো তাহলে রেটকে 2 দিয়ে ভাগ করতাম, সেটা হয়ে যেত আমাদের 3% রেট, কারণ বছরে তাকে 2 বার সুদ দিতে হচ্ছে, 6%-এর জায়গায় তাকে 3% করে 6% রেট লাগবে। আর টাইমকে কি করতে হবে, 2 দিয়ে আমাদের গুণ করে দিতে হবে। এই কনসেপ্টটা এখানে ইউজ করব। তাহলে এখানে আমাদের রেটকে কি করব, রেটকে 2 দিয়ে ভাগ করব, তাহলে রেট আমাদের এখানে বের করতে হবে, তাহলে ধরে নিলাম এক্স, ঠিক আছে। 2 দিয়ে কখন ভাগ করব, যদি 6 মাস বলা থাকতো, মানে 6 মাস অন্তর বলা থাকতো, তবে আমরা কিন্তু 2 দিয়ে ভাগ করতাম, মানে এইটা যেটা 2 পেয়েছিলাম ওইটা দিয়ে ভাগ করব। একই কনসেপ্ট এখানে, যে এখানে আমাদের 6 মাস অন্তর তো বলা নেই, বলা আছে 5 মাস অন্তর, তাহলে 5 মাসে তার এই এতবার সুদটা লাগবে, তাহলে এইটা দিয়ে আমরা ভাগ করব। তাহলে 12/5 উল্টে আবার ওপরে চলে যাবে, তাহলে 5x/12, এটা হলো রেট। টাইম কত দেখো, 15 মাস আছে, আর এখানে বার্ষিক চেয়েছে,
তাহলে 15 মাসটাকে আগে আমরা 12 দিয়ে ভাগ করি, তাহলে এটা হয়ে গেল বছর। ঠিক আছে, 15/12 বছর। এটা এবার আমাদের কি করতে হয়, টাইমের সাথে গুণ করতে হয়। তাহলে এই 12/5 এটাকে আমরা কি করব, 12/5কে আমরা গুণ করব। 12 কাটা গেল, 5 দিয়ে কাটা দিলে হবে 3 বছর। তাহলে টাইমটা পেয়ে গেলাম কত, 3 বছর। এবার এখানে আমাদের এই সুদ আসল বলা আছে কত, 19,965। তাহলে এখানে 19,965 এইটা ইকুয়াল টু কি, পি ব্র্যাকেটে 1 + r/100। পিটাকে আমরা কি করতে পারি, পিটাকে এর তলাতে নিয়ে চলে আসতে পারি, যে 15,000। এই তাহলে এদিকে কি পড়ে থাকলো, 1 + r কত আছে, আর পেয়েছি আমরা 5x/12/100, মানে এই তলায় 100, এই 100টা কিছু নেই, মানে তলায় 1 আছে। তাহলে এটাকে আমি উল্টে দেবো, তাহলে ওপরে 1 হবে, তলায় এই 100টা হবে। ঠিক আছে, জাস্ট এটা একটু উল্টে দিলাম। তাহলে এটাকে যদি কাটাকুটি করি, তাহলে 5 দিয়ে কাটা দিলে হবে কত, 3,000। 5 দিয়ে কাটা দিলে হবে 3 × 5 = 15, 5 × 9 = 45, 5 × 9 = 45, 3 × 5 = 15, 5 × 5 = 10, 16। 5 দিয়ে এটা একটু ভুল হলো কাটা মনে হচ্ছে, 5 দিয়ে এদিকে হচ্ছে 3,000। ঠিক আছে, এদিকে হচ্ছে কত, 4 × 5 = 20, 3 × 5 = 15, 15 আর 4 = 9। তাহলে এখানে 5 × 9 = 45, 45, 5 × 4 = 46, 5 × 9 = 45, 3 × 5 = 15। ঠিক আছে, এবার 3 দিয়ে যদি কাটা দাও, তাহলে এদিকে কত হবে, 1000, আর 3 দিয়ে কাটা দিলে হবে 1, 3, 3 × 9 = 1, 1331। আর এখানে এবার টাইমটা কত বলা আছে, টাইমটা বলা আছে আমাদের, এই টাইমটা বলা আছে 3 বছর। তাহলে এখানে পাওয়ারে 3 হতো এই এনটা, তাহলে এখানে 1331, তলায় 1000। এখানে আমাদের পাওয়ারে যেটা 3 আছে এই কিউব, এখানে আমাদের, এখানে আমরা জানি 11 কিউব 1331 হয়, আর এই 10 কিউব 1000 হয়। তাহলে আমি এটাকে ওপরে করছি, তাহলে এখানে হচ্ছে 11/10 তার কিউব, এটা ইকুয়াল টু কত, 1 প্লাস এই 100টা এই 12-র নিচে গুণ হয়ে গেছে, 5 দিয়ে কাটা দাও, 5 × 20 = 100, তাহলে x/240। তাহলে এদিকে কত হলো, x/240। ঠিক আছে, এবার এদিকে আমাদের কি হলো, কিউব, এই কিউব কাটা যাবে। তাহলে এই 11/10 আছে, প্লাস একটা এদিকে -1 হয়ে যাবে। তাহলে 11/10 থেকে যদি 1 মাইনাস করি, তাহলে কত হবে, তাহলে এদিকে 10, ওপরে 11 কে 11 -10, অর্থাৎ 1/10। তাহলে এদিকে হলো 1/10, এইটা ইকুয়াল টু কত, x/240। তাহলে এদিকে এই 0 0 কাটা গেল, 24-এর সাথে 1 গুণ করলে 24, এইটা ইকুয়াল টু x। তাহলে এক্স এর ভ্যালু কত পেলাম, 24%। অপশান সি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। কোশ্চেনটা মানে বোঝানোর জন্য অনেকটা টাইম লেগে গেল, কিন্তু এই কনসেপ্টটা যদি তোমরা বুঝতে পারো, কনসেপ্টটা এখানেই, যে 6 মাস অন্তর সুদ বলা থাকলে তা আমরা কি করতাম, এটাকে হাফ ইয়ারলি বলতাম। 6 মাস বলা থাকলে বছরে তাকে দুবার সুদ দিতে হতো। তাহলে 12কে 6 দিয়ে ভাগ করলে দুবার পেয়ে যায়। একই রকমভাবে এখানে 12কে কী করব, আমরা 5 মাস অন্তর বলা আছে, 5 দিয়ে ভাগ করব, তাহলে এই 12/5 বার পেয়ে যাব। আর কনসেপ্টটা তোমাদের হচ্ছে এইটা, যে টাইমের সাথে গুণ করে দিতে হয় আর রেটের সাথে ভাগ করে দিতে হয়। ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের কনসেপ্ট। এরপর পরবর্তী কোশ্চেন, তৌসিফ এবং আশিস দুজনেই তাদের ঘড়ি প্রতিটি 5400 টাকা দরে বিক্রয় করেন। তৌসিফ 10% লাভ করে এবং আশিস 25% ক্ষতি করে বিক্রয় করেন। তাহলে তৌসিফ এবং আশিসের ঘড়ির ক্রয় মূল্যের অনুপাত কত? প্রথমে টি অর্থাৎ তৌসিফ আর একটা হচ্ছে আসিফ, তাহলে এ লিখলাম। সে বিক্রি করেছে কত টাকায়? সে বিক্রি করেছে 5400 টাকায়। দুজনেই বলা আছে তাদের ঘড়িতে প্রতিটি 5400 করে বিক্রি করেছে। তাহলে ইনিও অর্থাৎ আশিসও সে 5400 টাকায় করে বিক্রি করেছে। এবার তৌসিফ কী করেছে, 10% লাভ করেছে। তাহলে 10% লাভ কথাটার অর্থ হচ্ছে সে যদি কিনে 100 টাকায়, তাহলে সে বিক্রি করবে কত টাকায়? তাহলে বিক্রি করবে 110 টাকায়। কিন্তু এখানে বলা আছে সে বিক্রি করেছে 5400 টাকায়, তাহলে এইটার ভ্যালুই হচ্ছে কত? 5400।
তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, প্রথমে এই 0 0 কেটে দাও, তাহলে এই তলায় 11 চলে আসবে 1 ইউনিটের ভ্যালু। তাহলে ক্রয় মূল্য কত, 100 ইউনিট, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 100 গণিত 540 তলায় 11, এটা হচ্ছে ক্রয় মূল্য। আমরা কাটাকুটি এখন কিছু করব না। এবার এইদিকে দেখো আশিসের সে ক্রয় মূল্য কত টাকায়, 25% ক্ষতিতে, মানে সে কিনে যদি 100 টাকায় 25% ক্ষতি, মানে সে বিক্রি করবে নিশ্চয়ই 75 টাকায়, ঠিক আছে। কিন্তু এখানে বিক্রয় মূল্য 5400 বলা আছে, তাহলে 75 ইউনিটের ভ্যালু কত, 5400, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু তলায় 75 চলে আসবে। 5 দিয়ে কাটা দাও, 5 15 75, 5 দিয়ে কাটা দাও, 5 দিয়ে 5 একে 5, 5 8 40 0, 5 দিয়ে কাটা দাও 3, 5 দিয়ে কাটা দাও, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, আর এদিকে হচ্ছে 5 একে 5, 5 6 30, 6 2 8 9, 3 দিয়ে 3 7 21 72, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত পেলাম, 72, তাহলে ক্রয় মূল্য 100 পেয়েছি, তাহলে এখানে 100 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 100 × 72 সমান হচ্ছে 7200 টাকা, এটা হচ্ছে তার ক্রয় মূল্য। এবার বলা আছে তৌসিফ আর আশিসের ঘড়ির ক্রয় মূল্যের অনুপাত, তাহলে এর ক্রয় মূল্য কত পেয়েছি, তাহলে এর ক্রয় মূল্য এটা পেয়েছি, আর এর ক্রয় মূল্য কত পেলাম, 7200 পেলাম। তাহলে এখানে আমরা এটাকে লিখছি যে 100 গণিত 540 তলায় হচ্ছে 11, অনুপাত হচ্ছে কত, 7200। এই নিচেরটা গুণ, মানে 11টাকে যদি উঠাতে চাই তাহলে এদিকে 11 দিয়ে গুণ করলাম, এদিকেও 11 দিয়ে গুণ করলাম, তাহলে এই 11 তো কাটা গেল, তাহলে এদিকে দুটো শূন্য দেখো, আর এদিককার দুটো শূন্য কাটা গেল। 9 দিয়ে কাটো, 6 9 54 অর্থাৎ 60, 9 দিয়ে কাটো 8 9 72, 4 দিয়ে কাটো 4 15 60, 4 দিয়ে কাটো 4 দুগুণে 8, তাহলে এদিকে হচ্ছে 15কে 15 আর 11 দুগুণে 22, তাহলে 15 অনুপাত 22, অপশান এ। 15 জন পুরুষ ও 21 জন মহিলা এতদিনে কাজটা করতে পারে, 12 জন পুরুষ 24 জন মহিলা এতদিনে করতে পারে কাজটা, এবং একই কাজ 18 জন পুরুষ কতদিনে কাজটা করতে পারবে। তাহলে এই অঙ্কগুলো অনেক প্র্যাকটিস সেটাই থাকে। প্রথমে আমরা ম্যান আর ওম্যানের ইফিসিয়েন্সিটা বের করব। তাহলে 15 জন ম্যান, ও বলা থাকলে যোগ, বা বলা থাকলে সমান, তাহলে 15 জন ম্যান প্লাস 21 জন ওম্যান কত দিনে, 56 দিনে কাজটা করে, আর 56 দিনে, আর এদিকে কত 12 জন ম্যান প্লাস হচ্ছে কত 24 জন ওম্যান কত দিনে কাজটা করে, আর 64 দিনে কাজটা করে। 8 দিয়ে কাটা দিলে 7 8 56, 8 দিয়ে কাটা দিলে 8 8 64, তাহলে 7 দিয়ে 7 15 105 ম্যান প্লাস 7 একে 7, 7 দুগুণে 14, 147 ওম্যান, এটা ইকুয়াল টু কত, 8 12 96 ম্যান, এইটা প্লাস হচ্ছে 4 8 32 2, আর দুগুণে 16 আর 3 192 ওম্যান। এবার একদিকে ম্যানগুলোকে নিয়ে চলে আসো, অর্থাৎ 105 ম্যান প্লাস 96টা দিকে গেলে মাইনাস 96 ম্যান হবে, এটা ইকুয়াল টু কত, 192 ওম্যান, এটা প্লাসটা এদিকে মাইনাস 147 ওম্যান। তাহলে 105 থেকে 96 মাইনাস করলে কত হবে, 9, 4 5 9 ম্যান, এটা ইকুয়াল টু কত, 192 থেকে 147 যদি মাইনাস করি তাহলে এদিকে কত হচ্ছে, 5 5 45 ওম্যান। তাহলে এখানে ম্যান বাই ওম্যান এটা ইকুয়াল টু কত হবে, তাহলে ওপরে 45 তলায় 9, তাহলে ওখানে 5 তলায় 1, তাহলে ম্যানের ইফিসিয়েন্সি 5, ওম্যানের ইফিসিয়েন্সি 1। এবার দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে নিতে পারো, তাহলে এটাকে আমরা নিচ্ছি। তাহলে 15 ম্যান প্লাস 21 ওম্যান গণিত 56, এটা ইকুয়াল টু কত, এবার এটাকে নিতে পারো, এটাকে নিতে হবে, নিতে পারো নয় নিতে হবে। তাহলে 18 জন ম্যান, এই লাইনটা এগুলো বোঝানোর জন্য এই এক্সট্রা লাইন করানো হচ্ছে, এই যে এগুলো যেমন মুখে মুখে বিয়োগগুলো করা হয়, তারপর এইগুলো যেমন ডাইরেক্ট মান পুট করে ডাইরেক্ট যোগ করে দিতে হবে, এগুলো পরীক্ষা হলে এত কিছু বড় করার দরকার নেই। তাহলে 18 ম্যান প্লাস হচ্ছে 24 ওম্যান কত দিনে, অর্থাৎ ডি দিনে কাজটাকে করতে পারে। তাহলে ম্যানের ইফিসিয়েন্সির জায়গায় ম্যানের ইফিসিয়েন্সি লিখবো, তাহলে এখানে 5 15 গণিত 5, তাহলে 5 15 75 হচ্ছে
প্লাস 21 ওম্যান, অর্থাৎ 21-এর সাথে ওম্যানের এফিসিয়েন্সি 1 গুণ করলে 21ই হবে। এটা গণিত হচ্ছে 56, এটা ইকুয়াল টু কত 18 ম্যান, তাহলে 18 ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 5, তাহলে 5 18 90 প্লাস কত 90 প্লাস 24, এটা গণিত ডি। তাহলে 5 আর 1 হচ্ছে 6, 7 আর 2 9, 96 গণিত 56, এটা ইকুয়াল টু হচ্ছে কত 4 আর 9 2 11, 114 গণিত ডি। 4 দিয়ে 2 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে হচ্ছে 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 2 দিয়ে কাটা দাও, 2 দিয়ে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 দিয়ে 3 একে 3, 3 9 27, 3 দিয়ে কাটা দাও, 3 একে 3, 3 6 18। আর মানে কোশ্চেনটা অনেকটা বড় হয়ে গেছে, ঠিক আছে। এবার এটাকে আবার গুণ করে আবার ভাগ করতে হবে। তলায় 19 দুটো অপশানে আছে, অর্থাৎ এইটা আর এটা তো হবে না। এবার 16-র সাথে আবার কি করতে হবে, আমাদের 56 গুণ করতে হবে। তাহলে 16-র সাথে 56 গুণ করে আবার 19 দিয়ে ভাগ করতে হবে। হলো গুণ করি, তাহলে 56-র সাথে 16, অর্থাৎ 56 গণিত 16, অর্থাৎ 8 গণিত 2, তাহলে 6 48-এর 8, হাতে থাকলো 4, 5 8 40 আর 4 হচ্ছে 44, গণিত হচ্ছে 2, তাহলে 8 দুগুণে 16 6, হাতে থাকলো 1, 4 দুগুণে 8 আর 1 9, 4 দুগুণে 8, 896, এটাকে গুণ করে কত পেলাম 896। আর এইদিকে 19 ডি আছে, তাহলে এদিকে ডি ইকুয়াল টু কত হবে, তলায় 19 হবে। তাহলে এটাকে যদি আবার ভাগ করি, তাহলে দুটো অপশান আছে, 4 দিয়েই যাবে, তাহলে 4 19 76, তাহলে প্রথমে হচ্ছে 76, এদিকে 4 6 10, 106, 106 মানে 70, 7 7 49, 119, আর এদিকে 106, তাহলে 46 হবে। এই 60 আর 6 9 54, 60 আর 6 9 54, 4 5 6 11, 114, কিছু একটা ভুল হচ্ছে, 76, 116, ঠিক আছে। তাহলে এখানে 46 হবে, আর এদিকে আমাদের ভাগশেষ 3 থাকছে, তাহলে ওপরে 3 তলায় 19, 46 পূর্ণ 3/19 দিন, এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, অপশান সি। কোশ্চেন 19, 3 জন লোক একটি কাজ 18 দিনে, আবার 6 জন বালক একই কাজ 18 দিনে শেষ করে, তবে 4 জন লোক ও 4 জন বালক একসঙ্গে কত দিনে কাজটা শেষ করবে। তাহলে 3 জন ম্যান কত দিনে 18 দিনে শেষ করছে, তাহলে ম্যান আর বয়ের আমরা এফিসিয়েন্সি বের করব। আর এদিকে 6 জন বালক আবার 18 দিনে কাজটা করছে, তাহলে এই 18 এই 18 কাটা গেল, তাহলে এখানে ম্যান বাই বয় এইটা ইকুয়াল টু কত হবে, তাহলে বয়ের সাথে 6 গুণ হয়ে আছে, তাহলে 6 ওপরে নিচে 3, 3 দিয়ে কাটা দাও 2, তলায় 1, ম্যানের এফিসিয়েন্সি 2 আর বয়ের এফিসিয়েন্সি 1, দুটোর মধ্যে যে কোনো একটা নাও। তাহলে 3 ম্যান ইন্টু 18, এইটা ইকুয়াল টু কত, ও বললে যোগ, তাহলে 4 জন ম্যান প্লাস 4 জন বয় কত দিনে কাজটা করবে, অর্থাৎ ডি দিনে কাজটা করবে। তাহলে এখানে 3 ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 2, তাহলে 3 দুগুণে 6, গণিত হচ্ছে 18, এইটা ইকুয়াল টু কত 4 দুগুণে 8 আর এদিকে 4, অর্থাৎ এই ম্যানের এফিসিয়েন্সি 2, তাহলে 4 দুগুণে 8 আর এর এফিসিয়েন্সি 1, তাহলে 4 8 আর 4 যোগ করলে হবে 12, গণিত দিন। 6 দিয়ে কাটা দাও 2, 2 দিয়ে কাটা দাও 9, ঠিক আছে। তাহলে দিন ইকুয়াল টু কত হচ্ছে 9 দিনে কাজটা শেষ করবে। 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাত্রা করা একটি গাড়ি 18 সেকেন্ডের মধ্যে একই দিকে যাত্রা করা একটি ট্রেনকে 130 মিটার পিছনে ফেলে এগিয়ে যায়। ট্রেনটির গতিবেগ কত? ট্রেনটির গতিবেগ ধরলাম এক্স কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে যখন একই দিকে যায় তখন রিলেটিভ স্পিড কি হয়? মাইনাস হয়। তাহলে রিলেটিভ স্পিডটা কি হবে? এই 70 কিলোমিটার প্রতি ঘন্টা মাইনাস হচ্ছে এক্স কিলোমিটার প্রতি ঘন্টা। এবার টাইম বলা আছে, টাইম ইকুয়াল টু কি? দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব বলা আছে 130 মিটার, তাহলে উপরে হচ্ছে 130 মিটার বাই এটা আমাদের কিলোমিটার প্রতি ঘন্টাতে আছে, ঠিক আছে, কারণ এইটা আমাদের কিলোমিটার প্রতি ঘন্টাতে ছিল। তাহলে 70 মাইনাস এক্স। এবার কিলোমিটার প্রতি ঘন্টাটাকে করব মিটার প্রতি সেকেন্ড। তাহলে 5/18 দিয়ে গুণ করব, বাই 18টা উল্টে আবার উপরে চলে যাবে। তাহলে দূরত্ব বাই গতিবেগ ইকুয়াল টু সময়, আর সময় বলা আছে 18 সেকেন্ড। তাহলে এইটা ইকুয়াল টু হচ্ছে 18।
তাহলে এই 18 এই 18 কাটা গেল, 5 দিয়ে কাটা দাও, 5 দুগুণে 10, 5 6 30, তাহলে এখানে 70 মাইনাস এক্স এইটাই ইকুয়াল টু কত 26। ঠিক আছে, তাহলে মাইনাস এক্সটাকে সমানের এইদিকে নিয়ে চলে আসি, কিংবা 70টাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে এদিকে আমাদের মাইনাস এক্স থাকছে আর এদিকে 26 মাইনাস 70, এদিকে 4 30 44, 4 30 44, তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে কত মাইনাস 44। এই মাইনাস এই মাইনাস কাটলো, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 44, তাহলে ট্রেনটির গতিবেগ কত 44 হয়ে যাবে সঠিক অ্যান্সার। 1000 মিটার বৃত্তীয় ট্র্যাকে পি ও কিউ একই সময়ে একই স্থান থেকে যথাক্রমে 15 কিলোমিটার প্রতি ঘন্টা ও 24 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দৌড় শুরু করে। দৌড় শুরু হওয়ার কতক্ষণ পরে তাদের দেখা হবে। দৌড় শুরু করছে মানে কি, অর্থাৎ এটা একটা বৃত্তীয় ট্র্যাক, মানে সে এই পি এবং কিউ একই সময়ে, পি ধরলাম এই 15 কিলোমিটার প্রতি ঘন্টা এখানে আছে, আর কিউব এইখানে আছে হয়তো কিউব, সেটা তার গতিবেগটা কত 24 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার আমাদের রিলেটিভ স্পিডটা কী হবে, যখন একই দিকে যায় তখন মাইনাস হয়ে যায়, তাহলে 24 থেকে 15 মাইনাস করলে কত হবে 9 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে আমাদের রিলেটিভ স্পিড। টাইম চেয়েছে যে কতক্ষণ পরে দেখা হবে, তাহলে টাইম ইকুয়াল টু কি, টাইম ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত আছে 1000 মিটার আছে দূরত্ব, বাই গতিবেগ, গতিবেগ কত আছে 9 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার এটাকে আমরা মিটার প্রতি সেকেন্ডে নিয়ে আসবো, তাহলে 5/18 দিয়ে গুণ করবো, তলায় 18টা উল্টে আবার উপরে চলে যাবে। 9 দিয়ে কাটা দাও, 9 দুগুণে 18, 5 দিয়ে কাটা দাও, 5 200তে হয় 100, তাহলে 200-র সাথে 2 গুণ করলে হবে 400 সেকেন্ড। এটাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। 180 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন বিপরীত দিক থেকে চলে আসছে। যদি 24 সেকেন্ডে একে অন্যকে অতিক্রম করে, তাহলে অন্যটির চেয়ে দ্বিগুণ গতিবেগে চলে, তবে দ্রুততর ট্রেনটির গতিবেগ কত? তাহলে একটা হচ্ছে ফাস্টেস্ট ট্রেন আর একটা হচ্ছে লোয়েস্ট ট্রেন। তাহলে লোয়েস্ট ট্রেনটার গতিবেগ এক্স ধরলাম, এর থেকে দ্বিগুণ গতিবেগ কার থাকবে ফাস্টেস্ট ট্রেনের গতিবেগের, অর্থাৎ 2x। টাইম বলা আছে, গতিবেগ এখানে পেয়ে যাব, দূরত্বটা পেয়ে যাব। টোটাল ডিস্টেন্স কী হবে, যদি এখানে ব্রিজ প্লাস ট্রেন থাকতো তবে তাদের দুটোর যোগফল হয়ে যেত, এখানে দুটো ট্রেন আছে তাহলে দুটো ট্রেনের যোগফল হয়ে যাবে। দেখো 128 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন, তাহলে এখানে টোটাল ডিস্টেন্স হয়ে যাবে কি, একটা দৈর্ঘ্যের ট্রেন 180 মিটার আর একটা দৈর্ঘ্যের ট্রেন 180 মিটার, টোটাল দূরত্বটা হচ্ছে 360 মিটার। তাহলে 360 মিটার হলো। এবার টাইম বলা আছে, তাহলে টাইম ইকুয়াল টু কি দূরত্ব বাই গতিবেগ, তাহলে দূরত্ব কত আছে 360 মিটার বাই গতিবেগ। এবার দেখো একে অন্যকে অতিক্রম করছে, তাহলে এইদিকে একটা এইদিকে যাচ্ছে একটা এইদিকে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড কী হবে যোগ হবে, তাহলে এখানে 2x আর x যোগ করলে কত হবে 3x, তাহলে দূরত্ব বাই গতিবেগ ইকুয়াল টু টাইম, আর টাইম বলা আছে কত 24 সেকেন্ড। 3 দিয়ে কাটা দাও, 3 12 36, 12 দিয়ে কাটা দাও 10, 12 দিয়ে কাটা দাও 2, 2 দিয়ে কাটা দাও 5, তাহলে এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু আমরা 5 পেলাম। এটা আমাদের উত্তর হয়নি, এটা আমরা কি, এটা আমরা পেয়েছি মিটার প্রতি সেকেন্ড, কিন্তু উত্তরে আমাদের এখানে এই পরীক্ষা হলে এরকম পাবে না, উত্তর কিলোমিটার প্রতি ঘন্টা এইভাবে দেওয়া থাকবে। ঠিক আছে, এবার এটাকে আমরা কিলোমিটার প্রতি ঘন্টা যদি করি তাহলে কি করতে হয় 18/5 দিয়ে আমাদের গুণ করতে হয়, মানে এইগুলো আমাদের সব মিটার প্রতি সেকেন্ডে আছে। ঠিক আছে, এই মিটার প্রতি সেকেন্ডে আছে, এইগুলো আমাদের অপশানটা একটু ভুল আছে, এরকম বলে দেওয়া হতো যে কিলোমিটার প্রতি ঘন্টাতে নিয়ে আসতে হবে। তাহলে এখানে 18/5 দিয়ে গুণ করলাম, তাহলে এই 5 কেটে গেল, তাহলে এক্সের ভ্যালু হলো 18 কিলোমিটার, সরি এটা কিলোমিটারে হলো। এবার আমাদের দ্রুততম ট্রেনটির গতিবেগ চেয়েছে, তাহলে এখানে হচ্ছে 2x, তাহলে 2 ইন্টু এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু হচ্ছে 18 পেয়েছি, তাহলে এখানে 18 গুণ করে দাও, তাহলে 18 দুগুণে 36, ঠিক আছে 18 দুগুণে 36 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে যদি তুমি 5, এখানে 18/5 যদি না গুণ করতে, তাহলে এখানে তোমাকে গুণ করতে হতো। ঠিক আছে, এইটা এইভাবে করতে হতো। একটু বলে দিচ্ছি যে এক্সের ভ্যালু 5 হচ্ছে, এটাকে অন্যভাবেও করা যায় যে এক্সের ভ্যালু কত পেলাম 5 পেলাম, তাহলে দ্রুততর ট্রেনের গতিবেগটা কত, তাহলে এখানে 2 ইন্টু এক্স, 2 ইন্টু 5 অর্থাৎ 10,
এটা মিটার প্রতি সেকেন্ডে আছে, এটাকে কি করব কিলোমিটার প্রতি ঘন্টাতে নিয়ে আসবো, অর্থাৎ 18/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 দিয়ে কাটা দাও, 5 দুগুণে 10, তাহলে এটা হয়ে গেল আমাদের কি কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 18 দুগুণে 36 কিলোমিটার প্রতি ঘন্টা। কোশ্চেন 23, 4 টু দি পাওয়ার 12, 4 টু দি পাওয়ার 13 এইভাবে আছে। প্রথমে আমরা কি করব, প্রতিটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। যখন আমরা এই একক অঙ্ক যেভাবে বের করি সেরকম করে 4কে 12 দিয়ে ভাগ করলে পুরোপুরি মিলে যায়, পুরোপুরি মিলে গেলে সেটার পাওয়ারে আমরা 4 রাখি, যোগ চিহ্ন। 4কে এখানে 13 দিয়ে যদি ভাগ করি, আমরা শুধু ভাগশেষটা উপরে রাখবো, যদি মিলে যায় তাহলে আমরা এই পুরো 4টাকে রাখবো। এটা আমরা একক ঘরের অঙ্কর নিয়মে মানে জানি। 4 দিয়ে এটা যদি ভাগ করি, 4 3 12, ভাগশেষে 1 থাকছে, তাহলে ভাগশেষটাকে আমরা লিখবো শুধু। 4 আবার কত আছে, 4 4 3 4 12, তাহলে এখানে আমাদের 14কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ 2 থাকছে, তাহলে 2 ওপরে লিখবো, যোগ চিহ্ন। 4 4 3 4 12, তাহলে এখানে 4 টু দি পাওয়ার 3। 64কে 4 দিয়ে গুণ করলে কত হবে, 4 4 16, 6 4 6 24, 256, যোগ চিহ্ন 4, যোগ চিহ্ন 16, যোগ চিহ্ন 64। তাহলে এই 256 আর 4 যোগ করলে কত হবে, 260, আর এদিকে কত 70 আর 10 অর্থাৎ 80। তাহলে 0 8 আর 6 হচ্ছে 14, আর 2 1 3, 340। তাহলে এটাকে সলভ করে আমরা কত পেলাম, 340। এই 340 অপশানের মধ্যে কোন সংখ্যা দ্বারা ভাগ যায়, তাহলে এখানে আমরা একটাই অপশান দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 17 দ্বারা কিন্তু এই 340 ভাগ যায় 20 দিয়ে, ঠিক আছে। 17 দুগুণে 34, তাছাড়া তুমি কোনো সংখ্যা দ্বারা তুমি এটা ভাগ যাবে না। তাহলে অপশান এ এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে যে 17 দ্বারা এইটা আমাদের কিন্তু বিভাজ্য। 864টিকে সংখ্যাটিকে পূর্ণবর্গ করতে হলে কত গুণ করতে হবে, তাহলে আমরা এই যখন গুণ করতে হবে তখন আমরা এটাকে শুধু ভাঙবো, 4 দিয়ে ভাঙো, 4 দিয়ে 4 দুগুণে 8, 4 একে 4, 4 6 24, 4 দিয়ে 4 5 20, 4 6 24। এটাকে 9 দিয়ে ভাঙো, 6 9 54। তাহলে বর্গমূল হতে গেলে আমাদের ডবল ডবল থাকতে হবে পূর্ণবর্গ হতে গেলে। তাহলে এখানে দুটো 4 আছে, 9টা ভেঙে আমরা কী পাবো, 3 গুণিত 3, দুটো 3 আছে। তাহলে এখানে আমাদের নেই কি 6, তাহলে এখানে 6 একটা আছে। তাহলে পূর্ণবর্গ হতে গেলে কি গুণ করতে হবে, আমাদের এক্সট্রা আমাদের আর একটা 6 গুণ করতে হবে, ঠিক আছে। মানে এখানে 4 দুটো, 3 দুটো, এখানে 6 এক্সট্রা আমাদের গুণ করতে হবে, তবে 6 দুটো হয়ে যাবে। তাহলে এক্সট্রা কত কী গুণ করতে হবে, আমাদের 6 গুণ করতে হবে। একটি নৌকা স্রোতের অনুকূলে 5 ঘন্টায় ও স্রোতের প্রতিকূলে 7 ঘন্টায় নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। স্রোতের গতিবেগ 4 কিলোমিটার প্রতি ঘন্টা হলে নৌকার গতিবেগ কত? তাহলে এখানে অনুকূলে গতিবেগ অনুপাত প্রতিকূলে গতিবেগটা লিখলাম। তাদের টাইমের রেশিও বলা আছে কত, 5:7। এটা হচ্ছে টাইমের রেশিও। তাহলে স্পিডের রেশিও কী হবে, 7:5 হবে, কারণ এরা পরস্পর ব্যস্ত অনুপাতে হয়। এটা হচ্ছে স্পিডের রেশিও। এবার এখান থেকে এটাকে ধরে নিলাম, একটাকে 7x, একটাকে 5x, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। স্রোতের গতিবেগ কি হবে, তাহলে অনুকূলে গতিবেগ মাইনাস প্রতিকূলে গতিবেগ বাই 2। তাহলে এখানে ওই স্রোতের গতিবেগ স্ট্রিম স্পিড কি হবে, অনুকূলে গতিবেগ মাইনাস প্রতিকূলে গতিবেগ বাই 2। তাহলে এখানে স্রোতের গতিবেগ কত বলা আছে, 4 কিলোমিটার প্রতি ঘন্টা, আর এখানে 7 থেকে 5 মাইনাস করলে কত হবে, 2x তলায় 2। এই 2 2 কাটা গেল, তাহলে এক্সের ভ্যালু কত, 4। এক্সের ভ্যালু 4 হলে এখানে আমাদের এই অনুকূলে গতিবেগটা বের করো। তাহলে এখানে 7 ইন্টু এক্স, এক্সের ভ্যালু কত, 4, আর এদিকে কত, 5 ইন্টু এক্সের ভ্যালু হচ্ছে 4। তাহলে এদিকে হচ্ছে 4 7 28, আর এদিকে হচ্ছে 4 5 20। তাহলে নৌকার গতিবেগ চেয়েছে, তাহলে বোট স্পিড ইকুয়াল টু কী হবে, বোট স্পিড ইকুয়াল টু হচ্ছে অনুকূলে গতিবেগ প্লাস প্রতিকূলে গতিবেগ বাই 2। তাহলে অনুকূলে গতিবেগ হচ্ছে 28 প্লাস 20 বাই 2। তাহলে 48/2 মানে কত হচ্ছে 24, ঠিক আছে। 24 কিলোমিটার প্রতি ঘন্টা এটা হয়ে যাবে নৌকার গতিবেগ। একটি কোণের পরিমাপ তার পুরো কোণের পরিমাপের চেয়ে 18 ডিগ্রি কম, তাহলে কোণের পরিমাপ কত?
কোণের পরিমাপ এক্স আর পূরক কোণের পরিমাপের চেয়ে 18 ডিগ্রি কম। পূরক কোণের পরিমাপের চেয়ে, তাহলে পূরক কোণটাকে যদি আমরা এক্স ধরি, পূরক কোণ কাকে বলে? দুটো কোণের মান যদি 90 ডিগ্রি হয়, মানে দুটো কোণের মানের যোগফল 90 ডিগ্রি হলে সেটা আমাদের পূরক কোণ হবে। তাহলে এখানে পূরক কোণটাকে আমরা এক্স ধরলাম, তাহলে কোণটা কত হবে? এখানে বলা আছে পূরক কোণের মানের চেয়ে 18 ডিগ্রি কম, তাহলে কোণটা হবে কত? এক্স মাইনাস 18 ডিগ্রি। এবার দুটো কোণের মানের যোগফল আমরা জানি 90 ডিগ্রি, সেটা হচ্ছে পূরক কোণ। তাহলে এক্স প্লাস এক্স মাইনাস 18 ডিগ্রি এইটা ইকুয়াল টু কত? এইটা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। পূরক কোণের মান সর্বদা 90 ডিগ্রি হতে হবে দুটো কোণের মান। এক্স আর এক্স হচ্ছে 2x, আর 18 মাইনাসটা এদিকে গেলে প্লাস 18, তাহলে এদিকে কত হবে? 108 ডিগ্রি। 2 দিয়ে কাটা দাও, 5 54 ডিগ্রি। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে কত? 54 ডিগ্রি। এবার বলা আছে কোণের মান কত? কোণের মান হচ্ছে এক্স মাইনাস 18, তাহলে 54 মাইনাস 18, 8 6 14, 2 36। তাহলে এখানে আমাদের যে কোণের মানটা চেয়েছে, কোণের মানটা হচ্ছে এক্স মাইনাস 18 ডিগ্রি এটা ধরেছি। তাহলে এক্সের ভ্যালু কত পেয়েছি? 54, 54 মাইনাস 18 সমান হচ্ছে 36। অপশান বি সঠিক অ্যান্সার। যখন কোনো দ্রব্যের দাম 25% হ্রাস পায়, দ্রব্যটির বিক্রয় x% বৃদ্ধি পায়, তবে লাভ 20% বৃদ্ধি পায়, তবে এক্সের ভ্যালু কত হবে? তাহলে প্রথমে 25% হ্রাস, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এই ফর্মুলাতেই হবে। প্রথমে 25% হ্রাস, তাহলে -25 লিখলাম। তারপর x% বৃদ্ধি, তাহলে প্লাস এক্স লিখলাম। প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এক্স ওয়াই অর্থাৎ 25 গণিত এক্স অর্থাৎ 25x বাই 100, এটা ইকুয়াল টু কত? 20% লাভ, মানে বৃদ্ধি বলা আছে, তাহলে এখানে +20, হ্রাস বলে -20 লিখতাম। 25 দিয়ে কাটা দিলে 4, তাহলে এই মাইনাসটাকে এদিকে প্লাস নিয়ে চলে আসি, তাহলে এদিকে এক্স মাইনাস এক্স বাই 4 পড়ে থাকলো, আর এদিকে 20 আছে, -25টা এদিকে গেলে +25 হবে। তাহলে এদিকে 4 ওপরে 4x মাইনাস এক্স অর্থাৎ 3x, আর এদিকে কত হচ্ছে? 45। সমানের সামনাসামনি কাটা যায়, 3 একে 3, 3 5 15, তাহলে এক্স ইকুয়াল টু কত? 4 15 60, তাহলে এক্সের মান কত হবে? 60। এক্স টাকার 25% বার্ষিক সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য 150 টাকা হয়, এক্সের মূল্য কত? রেট বলা আছে কত? 25%, 25% মানে হচ্ছে 1/4। টাইম বলা আছে কত? 2 বছর। তাহলে এখানে তলায় যেটা আছে সেটাকে আমরা প্রিন্সিপাল ধরে নিই 4, এবার 2 বছর আছে মানে 4-এর স্কোয়ার ধরে নিই 16। তাহলে এখানে 16-র 1/4 মানে কত? 16 গণিত 1/4 মানে কত? এদিকে কাটা দিলে কত হবে? 4। তাহলে প্রথম বছর সুদ হবে 4 টাকা, তারপরের বছর সুদ হবে 4 টাকা। এই 4 টাকার আবার 1/4 মানে কত? 1 টাকা। এই 1 টাকাই হচ্ছে আমাদের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, কিন্তু এখানে বলা আছে 150 টাকা পার্থক্য, তাহলে এই 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 150 টাকা। এখানে আমাদের এক্সের মূল্য কত? এক্স টাকা অর্থাৎ প্রিন্সিপালটাকে আমরা 16 ইউনিট ধরেছি, তাহলে এখানে 1 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 1 ইউনিটের ভ্যালু 150, তাহলে 16 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে এখানে কি হবে? 150-র সাথে আমরা কি করব? 16টাকে গুণ করে দেব। তাহলে এখানে হচ্ছে কত? 0 6 15 90, শেষে 0 হবে, 6 15 90 0 হাত থাকলো 9, 15 15 5 4 অর্থাৎ 2400। ঠিক আছে, তাহলে এখানে 2400 টাকা, এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। একটি চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তন যথাক্রমে 264 বর্গ সেন্টিমিটার এবং 924 ঘন সেন্টিমিটার, তবে স্তম্ভটির ব্যাস ও উচ্চতার পার্থক্য কত? চোঙের বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফলের বক্রতল বা পার্শ্বতল একই কথা। বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2πr/h, আর আয়তনের ফর্মুলা হচ্ছে πr²h। আর এই চোঙ অর্থাৎ চোঙ বা যেটাকে সিলিন্ডার বলা হয়, ঠিক আছে, এর আমার পুরো বেসিক কনসেপ্টের একটা ক্লাস করানো আছে বোর্ডে, সেখান থেকে তোমরা ফর্মুলাগুলো কী করে আসছে সেগুলো তোমরা একবার ক্লাসটা দেখে নেবে যে ফর্মুলাগুলো কিভাবে তৈরি হচ্ছে। তাহলে এখানে প্রথমে আমি লিখে রাখি, প্রথমে এখানে বক্রতলের চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে πr²h, ঠিক আছে, এইটা ইকুয়াল টু, আর এটার তলায় আমি একবারে লিখে রাখছি, আর এর আয়তন আরেকটা কি বলা আছে? বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পরিধির সাথে উচ্চতা গুণ করতে হবে, 2πr/h।
তাহলে ওপরে লিখলাম আয়তনটা, আয়তন বলা আছে 924 ঘন বর্গ সেন্টিমিটার, আর এদিকে ক্ষেত্রফলটা বলা আছে 264 বর্গ সেন্টিমিটার। এবার এটাকে একটু কাটাকুটি করো। তাহলে এখানে দেখো প্রথমে আমাদের এই পাই কাটা যাবে, এই এইচ কাটা যাবে, এখানে নিচে একটা আর ওপরে দুটো আর আছে, তাহলে ওপরে একটা আর ওপরে থাকবে, তাহলে ওপরে একটা আর তলায় 2, এটা ইকুয়াল টু কত, এটা 4 দিয়ে কাটা দাও, 4 দুগুণে 8, 3 4 12, 4 একে 4, 4 দিয়ে এটা কাটা দাও, 4 6 24, আর এদিকে 4 6 24, 11 দিয়ে কাটা দাও, 11 দুগুণে 22, 11কে 11, 11 দিয়ে কাটা দাও, 11 6 11 66। তাহলে এদিকে আমাদের কত হলো 21 তলায় 6। এবার সামনাসামনি কাটাকুটি যায়, তাহলে 3 দিয়ে কাটা দাও, 2 দিয়ে কাটা দাও, 3 দুগুণে 6, 3 দিয়ে কাটা দাও, 3 7 21, তাহলে আর এর ভ্যালু আমরা পেলাম 7। তো এবার আমরা এখানে আমাদের ব্যাস আর উচ্চতার অনুপাত চেয়েছে। ব্যাস মানে কি, ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে এখানে আমরা ব্যাসার্ধ পেয়েছি এর দ্বিগুণ, তাহলে 7 × 2 এটা হচ্ছে ব্যাস, এবং উচ্চতা বের করতে হবে। এবার এইটা নিতে পারো কিংবা এটা যে কোনো একটা, তাহলে আমরা এটাই নিচ্ছি যে 2πr × h, এটা ইকুয়াল টু কত বলা আছে 264 বর্গ সেন্টিমিটার। 2π মানে কত 22/7, আর ব্যাসার্ধ কত পেয়েছি 7, ইন্টু এবার উচ্চতাটা বের করব, তাহলে 264, এই 7 কাটা গেল, 2 দিয়ে কাটা দাও, 2 দিয়ে হচ্ছে 1 3 2, 11 দিয়ে কাটা দাও 2, 11 দিয়ে কাটা দাও, 11কে 11, 11 দুগুণে 22, 2 দিয়ে কাটা দাও 6, তাহলে উচ্চতা কত পেলাম 6। তাহলে এখানে উচ্চতার জায়গায় উচ্চতা বের করো, এদের অনুপাত চেয়েছে, 2 দিয়ে কাটা দাও, 3 দুগুণে 6, তাহলে 7:3, এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কোশ্চেন 30, এটাই শেষ কোশ্চেন। 11টি সংখ্যার গড় 10.9, যদি প্রথম 6টি সংখ্যার গড় এত, শেষ 6টি সংখ্যার গড় এত হয়, তবে মাঝের সংখ্যাটা কত। 11টা সংখ্যার গড় বলা আছে 10.9, তাহলে মোট সংখ্যা কি করে বের করি, গড়ের সাথে সংখ্যা গুণ করলে আমরা টোটালটা পেয়ে যাব। তাহলে 10.9 সাথে আমরা কি করব 11 গুণ করব, তাহলে এদিকে হচ্ছে 10.9, এদিকে হচ্ছে 9, তাহলে 9 9 অর্থাৎ 1199। ঠিক আছে, 1199, আর একটার আগে দশমিক আছে, তাহলে 119.9, এটা 11টা সংখ্যার মোট সংখ্যা পেয়ে গেলাম। এবার 6টা সংখ্যার গড় বলা আছে, তাহলে মোট সংখ্যা কত হবে, তাহলে এখানে 10.5-এর সাথে 6 গুণ করব, তাহলে 5 6 30, 5 6 30, 0 দশমিক কাটা যাবে অর্থাৎ 3, আর এদিকে 6কে 6 63, আর এদিকে আবার বাকি 6টার বলা আছে কত 11.4, তাহলে এখানে মোট কত হবে, তাহলে 11.4 × 6, 4 6 24, একটার আগে দশমিক আছে, তাহলে 4 6 24, হাতে থাকলো 2, 6কে 6 2 8, 6কে 6 68.4। তাহলে এখানে দেখো, এখানে এই 6টা সংখ্যার মোট, আর এখানে 6টা সংখ্যার মোট নম্বর হচ্ছে এত, তাহলে 6 আর 6 যোগ করলে 12টা, মানে 12টা সংখ্যার যে মোট নম্বর সেটা কত হবে, যে টোটাল নম্বর, তাহলে 63 আর 68.4 যোগ করতে হবে, তাহলে 68.4, আর এদিকে 63 আমাদের যোগ করতে হবে, তাহলে এদিকে 4 8 9 10 11 6 6 12 1 13, 131.4। এবার এই 12টা সংখ্যা থেকে এখানে দেখো 11টা সংখ্যার মোট নম্বর বলা আছে, তাহলে এইটা যদি আমরা মাইনাস করি তাহলে মাঝের সংখ্যাটা পড়ে থাকবে, তাহলে এটা কত হচ্ছে 119.9, 9 5 14, হাতে থাকলো 1, 9 1 10, 1 11, 11.5। ঠিক আছে, যেটা আমাদের অপশান ডিতে আছে 11.5, তাহলে মাঝের সংখ্যা যেটা পড়ে আছে ওটাই হয়ে যাবে মাঝের সংখ্যা, তাহলে 11.5। তো এটাই শেষ কোশ্চেন ছিল আজকের ক্লাস, এতদূর পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।